আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ, চাপে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে এসে বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন স্থানে অচলাবস্থা দেখা যায়। অনেকদিন ধরেই পরিবার পরিজন জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ এজন্য প্রয়োজনে যুদ্ধ পুরোপুরি বন্ধ করার দাবিও করেছেন। কিন্তু এসব দাবি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা করে নেতানিয়াহুর সরকার। রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত। রাশিয়ার দূরপ্রাঞ্চল কামচাতকা উপদ্বীপে উপকূলে শনিবার 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিস। এজেন্সি জানিয়েছে ভূমিকম্পের কেন্দ্র পেট্রোভালস্কপ কামতাস্কি শহর থেকে 469 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, যা 28.6 কিলোমিটার গভীরে অবস্থান করছিল। পাকিস্তানে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান। পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কুলিভান্ড জানিয়েছেন, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তারা জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত। শনিবার দেওয়া এক বার্তায় IRCS প্রধান পাকিস্তানের রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এই কঠিন সময়ে আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত। শেখ হাসিনার থেকেও মারাত্মক পরিণতি হবে ইউনূসের। বিস্ফোরক মন্তব্য কাদের সিদ্দিকীর। আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে মোহাম্মদ ইউনূসের পরিণত হবে শেখ হাসিনার থেকেও মারাত্মক অবস্থার। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বাংলাদেশের কৃষি শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা কাদের সিদ্দিকী। আফগানিস্তান প্রতিবেশী দেশগুলিকে নদীর জল দেবে না তালিবানের সিদ্ধান্তে ইরান পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেল। মধ্য এশিয়াও চিন্তিত। গত 2 বছরে পাকিস্তান এবং ইরান লক্ষ লক্ষ আফগান শরণার্থীকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। এবার আফগানিস্তানের তালিবান শাসকরা তাদের দেশের জন্য নদী এবং খালগুলির জল তাদের দেশের মানুষের ব্যবহারের জন্য প্রতিবেশী দেশগুলিতে যাওয়া বন্ধ করার একটি পরিকল্পনা তৈরি করেছে। তালিবানের এই সিদ্ধান্তে পাকিস্তান, ইরান এবং উজবেকিস্তানের মতো দেশগুলির রাতের ঘুম উড়ে গিয়েছে। গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে, এতে 7 জন নিহত হয়েছেন। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটি দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং 10 লাখেরও বেশি ফিলিস্তিনিকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকার জোরপূর্বক স্থানান্তর করার প্রস্তুতি চলছে। খবর আল জাজিরার। সৌদি আরবে 22,000 প্রবাসী গ্রেফতার। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় 22,000 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। 7 থেকে 13 আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রবিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর গালফ নিউজের। মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসে মার্কিন ওই প্রতিনিধিদের নয়াদিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে ভারতীয় বেশ কিছু সূত্র দাবি করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খোলা ছিল ককপিটের দরজা, ফ্লাইট উড়ল আকাশে। অতঃপর ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সপ্তাহে লন্ডনের হিথ্রো থেকে নিউ ইয়র্কের JFK অভিমুখী এক ফ্লাইটে ঘটনাটি ঘটে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ওই পাইলট পরিবারের সদস্যদের ককপিট দেখানোর জন্য দরজা খুলে রেখেছিলেন। এতে যাত্রী ও ক্রিউদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সন্ত্রাসবাদ ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় ঘটনাটি মার্কিন কর্তৃপক্ষকে জানানো হলে পাইলটকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়। পাকিস্তানকে ঘিরে ফেলতে এবার আসছে রাশিয়া। ভারতকে বড় অফার দিল পুতিন। পাকিস্তানের ধারাবাহিক হুমকি ও পরমাণু হামলার আশঙ্কার মধ্যে ভারতের জন্য আশার আলো হয়ে উঠেছে রাশিয়া। মস্কো এবার দিল্লিকে 5ম প্রজন্মের Su-57 যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী। শুধু তাই নয়, প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তর থেকে শুরু করে যৌথ উৎপাদনের মতো একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। এতগুলো FIR করলেন কেন? মানুষকে জানাবেন না? এবার মুখ খুললেন মিঠুন। সংঘর্ষ বিরতি লঙ্ঘন হুমায়ুনের, আবার ফাটালেন বোমা। বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত খানাকুল, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি।
গাজার নাগরিকরা আমেরিকায় ঢুকতে পারবে না। বিজ্ঞপ্তিতে কি জানালো মার্কিন বিদেশ দফতর? পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে যাচ্ছিল বিমান। ভারত পাক যুদ্ধ নিয়ে এবার ডোনাল্ড ট্রাম্পের দাবি। নেহরু ইন্দিরা থেকে অটল, লাল কেল্লায় দীর্ঘতম ভাষণের রেকর্ড করলেন প্রধানমন্ত্রী মোদী। শহীদ হওয়াই আমার একমাত্র লক্ষ্য। পাকিস্তানে ক্ষমতা পরিবর্তন নিয়ে নীরবতা ভাঙলেন জেনারেল মুনির। নিজের দেশের রক্ষক বললেন। খানাকুলের মিছিলে মাথা ফাটল পুলিশের। তৃণমূলের দিকে বিজেপির ইট ছোড়ার অভিযোগ ধুন্ধুমার। বিজেপি নেতাদের পদাঘাত করে বাংলাদেশে পাঠাবো, বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। পাক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বদলের চেষ্টা শুরু হয়েছে, মুখ খুললেন সেনাপ্রধান মুনির। জম্মু কাশ্মীরে ফের মেঘ ভাঙা বৃষ্টিতে নামল হড় পাবার, মৃত কমপক্ষে 7। ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিন। মহাশক্তিশালী ক্যাটাগরি 5 হেরিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে। ঝড়ের স্থায়ী বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেরিকেন সেন্টারের পরিচালিত মাইক ব্রিনান জানান, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী এবং বিস্ফোরকভাবে গভীর ও তীব্র আকারের নিচে। এটি মূলত শুক্রবার পর্যন্ত একটি ট্রপিক্যাল স্টর্ম ছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলা থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। যুদ্ধবন্ধের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ, চাপে নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ। তারা রাস্তায় নেমে এসে বিভিন্ন জায়গায় যান চলাচল বন্ধ করে দেন। এতে দেশের বিভিন্ন স্থানে অচলাবস্থা দেখা দেয়। অনেকদিন ধরেই পরিবার পরিজন জিম্মিদের মুক্তির দাবি জানিয়ে আসছেন। তাদের মধ্যে কেউ কেউ এজন্য প্রয়োজনে পুরোপুরি যুদ্ধ বন্ধ করার কথাও বলেছেন। কিন্তু এসব দাবি উপেক্ষা করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা করে নেতানিয়াহুর সরকার। এরপরই সাধারণ ইসরায়েলেরা 17 আগস্ট থেকে বিক্ষোভ শুরু করেন। সেই কর্মসূচি অনুযায়ী শত শত মানুষ রাস্তায় নেমে আসেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী রবিবার সকাল থেকে অন্তত 25 জনকে আটক করেছে পুলিশ। রাস্তায় অবরোধ তৈরি করে চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের আটক করা হয়। তেল আভিভ থেকে আটক করা হয়েছে 11 জনকে। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সরিয়ে মহাসড়কের বেশিরভাগ পথে যান চলাচল স্বাভাবিক করা গিয়েছে। তবে এখনও জেরুজালেমমুখী রুট 16 সড়ক বিক্ষোভকারীরা আটকে রেখেছেন। এই আন্দোলনে সমর্থন জানিয়েছেন বিরোধী দলনেতা ইয়ার লাপিদ। তিনি জেরুজালেমে বিক্ষোভকারীর সঙ্গে সংহতি প্রকাশ করেন। লাপিদ বলেন, জিম্মিরা কোনো বন্ধক কি জিনিস নয় যে তাদের ফেলে রেখে সরকার যুদ্ধ চালিয়ে যাবে। গাজা থেকে তাদের মুক্ত করে আনার আহ্বান জানান তিনি। সৌদি আরবে 22,000 প্রবাসী গ্রেফতার। সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে এক সপ্তাহে প্রায় 22,000 প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 7 থেকে 13 আগস্ট পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়। রোববার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের। সেখানে জানানো হয়েছে, অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে দেশ জুড়ে চলমান অভিযানের অংশ হিসেবেই তাদের গ্রেফতার করা হয়েছে। গত এক সপ্তাহে পরিচালিত অভিযানে এই প্রবাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সেই তথ্য অনুযায়ী গ্রেফতার হওয়া প্রবাসীদের মধ্যে 13,000 জন আবাসন আইন, 4,000-এর বেশি সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,000-এরও বেশি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার হয়েছেন। বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থার যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিবৃতিতে আরও জানানো হয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে 1,787 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 64% ইথিওপিয়ান, 35% ইয়েমেনি এবং বাকি 1% অন্য দেশের নাগরিক। একইভাবে অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও 27 প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। এতে বলা হয়, একই সময় আবাসন ও শ্রমবিধি লঙ্ঘনকারীদের আশ্রয় ও পরিবহনের দায় সৌদিতে বসবাসরত আরও 18 জনকে আটক করা হয়েছে। বর্তমানে মোট 26,000-এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাদের মধ্যে 22,000-এরও বেশি পুরুষ এবং 2,000-এরও বেশি নারী। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ওই প্রবাসীদের মধ্যে প্রায় 19,000 জন দেশে ফেরানোর আগে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। পাশাপাশি আরও 3,000 সৌদি আরব থেকে ফেরত পাঠাতে চূড়ান্ত নির্দেশ জারি করা হয়েছে। ইতিমধ্যেই 12,000 থেকে 13,000 প্রবাসীকে নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করা হয়েছে।
পাকিস্তানের বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে ইরান। পাকিস্তানের বন্যা দুর্গতদের সহায়তা দিতে যাচ্ছে IRCS। এর প্রধান পীর হোসেন কুলিভান্ড জানিয়েছেন, পাকিস্তানে চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে তাদের জরুরি চিকিৎসা ও ত্রাণ দল পাঠানোর জন্য প্রস্তুত। শনিবার দেওয়া এক বার্তায় তার প্রধান পাকিস্তানি রেড ক্রিসেন্ট সোসাইটি এবং মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছে। তিনি আরও বলেছেন, এই কঠিন সময় আমরা আপনার সঙ্গে আছি। মানবিক সহায়তার জন্য আমরা চিকিৎসা ও ত্রাণ টিম পাঠাতে প্রস্তুত। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত 48 ঘন্টায় উত্তরের বিভিন্ন এলাকায় প্রবল বন্যায় অন্তত 320 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি 307 জন খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে মারা গিয়েছেন। অঞ্চলটি পাহাড়ি অঞ্চল হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শেখ হাসিনার থেকেও মারাত্মক পরিণতি হবে ইউনূসের, বিস্ফোরক মন্তব্য কাদের সিদ্দিকীর। আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হলে মোহাম্মদ ইউনূসের পরিণতি হবে শেখ হাসিনার থেকেও মারাত্মক। শনিবার মকরাই দিবসে কাদের দিয়া বাহিনীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কাদের সিদ্দিকী বলেন, আমি অধ্যাপক ডক্টর ইউনূসকে শ্রদ্ধা করতাম, তবে যদি ফেব্রুয়ারি মাসে দেশে নির্বাচন না হয় তবে শেখ হাসিনার থেকেও 10 গুণ খারাপ পরিণতি হবে তার। বাংলাদেশের ঐতিহ্যের ওপর আঘাত করা হচ্ছে বলে মনে করছেন তিনি। নাহিদ ইসলাম সম্পর্কে তার মন্তব্য, বঙ্গবন্ধু যদি জাতির জনক না হন তবে কে? কিছু বলার আগে ওর ভেবে বলা উচিত। জাতি এবং ধর্মের ভিত্তিতে ভেদাভেদের বিরোধিতা করেন কাদের সিদ্দিকী। তবে তার মতে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে আল্লাহর ইচ্ছাতেই, এতে অন্য কারোর কোনো হাত ছিল না। তিনি বলেন, মানুষ পথে নেমে প্রতিবাদ করেছিল, সে কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে আমি কাদের সিদ্দিকী যতদিন বাঁচব লড়াই করব। তার সংযোজন, আইনের পথে বিচার হোক, ওর যদি শাস্তি সাব্যস্ত হন তবে শাস্তি পান, আমি সে দায়িত্ব নেব। শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা এক নয়। যতদিন বাংলাদেশ রয়েছে জয় বাংলা বলবই। স্বাধীনতা সংগ্রামীদের ভাতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে বলে মনে করেন তিনি। তার মতে, আমরা কোনো দানছত্র খুলিনি। পরিচিতির বিষয়টি, যুদ্ধ সত্যিই কঠিন। আমরা কেবলমাত্র আল্লাহ এবং তার প্রতিনিধিদের ভয় পাই, কোনো কর্তৃপক্ষকে নয়। পাক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বদলের চেষ্টা শুরু হয়েছে। মুখ খুললেন সেনাপ্রধান মুনির, দেশের রক্ষাকারী। কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমেরিকা থেকে দেশে ফেরার পথে ব্রাসেলসে এক পাক সাংবাদিককে ওই কথা বলেন পাক সেনাপ্রধান আসিম মুনির। কেন এমন কথা বললেন তিনি? সম্প্রতি পাক সংবাদ মাধ্যমে একটি কথা উঠেছিল যে দেশের রাজনীতির অবস্থা, তাতে কি শেষ পর্যন্ত বরাবরের মতো হস্তক্ষেপ করতে চলেছে সেনাবাহিনী? এরকম জল্পনার কথা উড়িয়ে দেন তিনি। বলেন, আমি একজন সৈনিক, আমি যেন দেশের জন্য শহীদ হতে পারি। আমি রাজনৈতিক উদ্দেশ্য আমার মধ্যে নেই। পাকিস্তানের জং গোষ্ঠীর একটি পত্রিকায় সাংবাদিক সোহাইল ওয়ারিজকে মুনির বলেন, পাকিস্তানের সাম্প্রতিক রাজনীতি নিয়ে কথা শুরু হয়েছে। বিশেষ করে একটি গুজব ছড়ানো হচ্ছে যে পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে বদলে ফেলার কাজ শুরু হয়ে গিয়েছে। এরকম জল্পনার কোনো ভিত্তি নেই। এরকম গুজব সবটাই মিথ্যে। সম্প্রতি পাকিস্তানের প্রখ্যাত সংবাদ মাধ্যমে সেনাপ্রধান ভারতকে সতর্ক করে দিয়েছেন যে ভারত যেন পাকিস্তানের রাজনীতিতে কোনো গোলমাল করার চেষ্টা না করে। পাশাপাশি আফগানিস্তানকেও সতর্ক করে দেন যেন তারা তালিবানদের পাকিস্তানে ঢোকানোর চেষ্টা না করে। বহু বছর ধরে আমরা আফগানিস্তানের উপরে উদারতা দেখিয়ে আসছি, কিন্তু তার জন্য কৃতজ্ঞতার বদলে তারা ভারতের সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। যারা পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তনের কথা বলছে তাকেও রাজনীতির বা সেনার নয়, বরং তারা চাইছে পাক রাজনীতিকে অস্থির করে দেওয়া। খোলা ছিল ককপিটের দরজা, ফ্লাইট উড়ল আকাশে। অতঃপর ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে ককপিটের দরজা খোলা রেখে ফ্লাইট পরিচালনার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ওই পাইলট পরিবারের সদস্যদের ককপিট দেখানোর জন্য দরজা খুলে রেখেছিলেন। এতে যাত্রী ও ক্রুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। আর এই ঠিক ঘটনায় নির্ধারিত ফিরতি ফ্লাইট BA-174 বাতিল করা হয়। তবে যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করে ব্রিটিশ এয়ারওয়েজ তারপরে তদন্তে কোনো নিরাপত্তা হুমকি না পাওয়ায় পাইলটকে পুনর্বহাল করেছে। এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের সর্বোচ্চ অধিকার। গাজা সিটি দখলে এগিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আল আহলি হাসপাতালে বোমা চালিয়েছে। এতে 7 জন আহত হয়েছে। একই সঙ্গে সামরিক বাহিনী শহরটির দখল করার পরিকল্পনা এগিয়ে নিয়ে যাচ্ছে এবং 10 লাখেরও বেশি ফিলিস্তিনকে দক্ষিণের কেন্দ্রীভূত এলাকায় জোরপূর্বক স্থানান্তরিত করার প্রস্তুতি চলছে। খবর আল জাজিরার। প্যালেস্তাইনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি অবরোধ ও ত্রাণের অভাবে আরও 11 জন মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 251 জনে, যাদের মধ্যে 108 জন শিশু। ইসরায়েলে হাজার হাজার মানুষ তেল আভিভে বিক্ষোভ করছে। তারা গাজায় যুদ্ধ বন্ধের এবং হামাসের কাছে বন্দী রাখা ব্যক্তিদের মুক্তির দাবি করেছে। আন্তর্জাতিক পর্যায়ে এ নিয়ে নিন্দার ঢেউ চলছে। বিশেষ করে আল জাজিরার সাংবাদিকদের হত্যার পর এই মাত্রা আরও বেড়েছে।
রাশিয়ার উপকূলে ভূমিকম্পের আঘাত। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে উপকূলে শনিবার 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিস এজেন্সি জানিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র কামচাটস্কি শহর থেকে 469 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, যা 28.6 কিলোমিটার গভীরে অবস্থান করছিল। এই অঞ্চলে গত 30 জুলাই একটি শক্তিশালী 8.8 মাত্রার ভূমিকম্প হয়। এরপর থেকেই প্রতিদিন আফটার শক অনুভূত হচ্ছে, যার মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা 6.5 পর্যন্ত পৌঁছেছে। মার্কিন প্রতিনিধিদের ভারত সফর বাতিল। যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মাঝেই আলোচনার জন্য চলতি মাসে মার্কিন ওই প্রতিনিধিদের নয়া দিল্লি সফরের কথা ছিল। অবশ্য মার্কিন প্রতিনিধিদের সফরের জন্য পরে নতুন তারিখ দেওয়া হতে পারে বলে দাবি করছে বেশ কিছু সূত্র। সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই 25 থেকে 29 আগস্ট পর্যন্ত নির্ধারিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক দলের ভারত সফর বাতিল করা হয়েছে। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়ান তেল আমদানির কারণে ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা করে দেওয়ার পর এই বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে। এর আগে তিনি ভারতের ওপর আরও 25% শুল্ক আরোপ করেছিলেন। সংবাদ মাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রতিনিধি দলের ওই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে 6ষ্ঠ দফা বৈঠক হওয়ার কথা ছিল। সময়টিও ছিল গুরুত্বপূর্ণ, কারণ আগামী 27 আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। একই সঙ্গে সেপ্টেম্বর অক্টোবর সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে আলোচনার প্রস্তুতি চলছিল। তবে সূত্রের মতে এই আলোচনার পরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধেয়ে আসছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড় এরিন। মহাশক্তিশালী ক্যাটাগরি 5 হ্যারিকেন এরিন দ্রুত শক্তি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। ঝড়ে স্থায়ী বাতাসের গতি ঘন্টায় সর্বোচ্চ 260 কিলোমিটার এবং আরও শক্তি সঞ্চয় করার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানান, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী এবং বিস্ফোরকভাবে গভীর ও তীব্র আকার নিয়েছে। বিবিসি জানিয়েছে, বর্তমানে এরিন ক্যারিবীয় সাগরে অবস্থান করছে। এই সপ্তাহান্তে এটি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ এবং এর উত্তর দিকে অতিক্রম করবে। এতে সর্বোচ্চ 15 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়াবে। ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও বিপজ্জনক রিপ কারেন্ট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষত ফ্লোরিডা ও মিড আটলান্টিক অঙ্গরাজ্যগুলিতে ঢেউ সবচেয়ে বিপজ্জনক হবে। প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দর এবং রিকোর 6টি পৌরসভার জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। মার্কিন জাতীয় মহারাষ্ট্র ও বায়ুমণ্ডল প্রশাসন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি হারিকেন দেখা যাবে। বিশেষ করে ক্যাটাগরি 4 এবং ক্যাটাগরি 5 মাত্রার ঝড়ের সংখ্যা বাড়ছে।